আরে यार এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছো। ভূত ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল, এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি। এক নম্বরের ভীতু তুই। কেউ নেই এখানে। কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল। অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা। তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আরবিআই এর সাথে ধান্দা করে নিতাম আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়। সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি। আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। এতগুলো টাকা, টাকাই টাকা। আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না, যাব না। এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না। সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার্কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার্কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব। সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে। হ্যালো, বম্বে হোটেল।
আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গোলাপ জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো। পেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, কেম છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে সেগুলোর ডিট্টো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের, আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেব, আগের পরের সব ক্লিয়ার করে দেব, বোনাস পেয়েছি আমি। পাঠাও পাঠাও, এবার আমি হব হিরো। এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা, यार কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার, একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এসব, এই দেখো। আবে কি রে এইসব, আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে, সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো তাহলে? আচ্ছা এই সব প্রশ্ন উত্তর ছাড়ো यार, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে, তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে। আমি এবার শুতে যাচ্ছি।
আবে ইয়ার অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার, সেটাই করে চলে যাই না यार। আরে বাপ রে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী, এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোন গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই। ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের। তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে এর 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে। আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর। বলুন। গিরধর বাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি, ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী বাজে একটা লোক ছিল। প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধর বাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু আমার উধাও হয়ে গেছে, আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধর বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে, যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা,
তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়, বরং একটা ভালো জীবনসঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দে মা। আরে বৌমা, সুধীর কি ফোন করেছিল? দুদিন পরে দোল, ও অফিস থেকে ছুটি পেয়েছে? এখনো তো পাইনি মা, কিন্তু ও বসের সাথে কথা বলেছে। আরে সুধীর, এক্ষুনি তোর কথাই বলছিলাম। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা। তোর ছুটির কি হলো? বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি। সেটাই বলার জন্য ফোন করেছি মা। অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না, আমি যেতে পারবো না মা। কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো। আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে হ্যাঁ, বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলে ও যেতে পারে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আচ্ছা মা, আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে। আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি, তুমি দেখে নিও। আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও। আমি মনোহরকে বলে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে দেব। ও কি বললো মা? ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে। আমি বারণ করে দিয়েছি, তবে তুমি চলে যাও। কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে। কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও। বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো। কিন্তু মা, আপনি এখানে একা? আরে তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি যাও, ঘুরে এসো। মা, 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 আরে সুধীর, তুই তো আসবি না বলেছিলি, তাহলে হঠাৎ করে চলে এলি? আসলে মা, লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে, তাই চলে এলাম। করুণা কোথায় মা? করুণা, করুণা! মজা করছিস কেন? করুণা তো তোর সাথেই থাকবে। কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে। না মা, ও তো কই আমার সাথে নেই। ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব, তাই আর আমি ওকে কল করিনি। এনিওয়েজ, আমি ওকে ফিরে আসার জন্য বলছি। প্রণাম মাসিমা। মনোহর, আরে তুই এখানে কি করছিস? আরে ভাই, আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ, তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম। আমি তোকেই ফোন করছিলাম তো। করুণা কোথায়? মানে আমি তো ওকেই নিতে এসেছি। মানে তুই করুণাকে নিয়ে যাসনি? না, কি হয়েছে? মা, করুণা তাহলে কার সাথে ভোপাল গেল? সুধীর, কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি দয়াকে ফোন কর। হ্যালো দয়া, সুদীপ বলছি।
দাদা, তোমাকে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বা হুমকি? না ভাই, এরকম কোনো কল আসেনি। দয়া, তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর। কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময়। চিন্তা করো না তুমি মা, আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে, যে নকল মনোহর সেজে এসেছিল? ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি। মা, তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে? হ্যাঁ বলেছিলাম, তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরো কেউ ওখানে উপস্থিত ছিল নাকি? হ্যাঁ ছিল তো, সোহম ছিল। না মা, সোহন দাদা নয়, তাছাড়া আরো কেউ। দাদা এই কাজ করতেই পারে না। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া। ইটস ওকে দাদা। আরে দয়া, ওকে ছেড়ো না, ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো। আমি আগেও দেখেছি অনেক যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে। মনোহর দা, সোহন দাদা বাড়ির কাজের লোক নয়, বড় ভাইয়ের সমান। এনিওয়েজ মা, নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো। দাঁড়া, এক্ষুনি আনছি। এইটা এনেছিল। এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে, তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে 5,000 টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, বুঝলেন? কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন। না রে দয়া, এই লোকটা সে লোক নয়। টেনশন করো না তুমি মা, এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে, যাবে তো ও সেই লোকটারই কাছে। চলো দাদা, ওই বাইকটাকে ফলো করো, ফাস্ট। দয়া, এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে। পেয়ে গেছেন পুরস্কারের টাকা? প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা। আরে কে রে তুই? তোর বাবা, ইন্সপেক্টর দয়া। বল, কোথায় আছে করুণা বৌদি? সোজা কথায় বলবি নাকি? না স্যার, আমি সবই বলছি, দয়া করে গুলি চালাবেন না। আমি ওকে বেঁচে দিয়েছি। তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে? কে যুক্ত আছে তোর সাথে? আর কেউ নেই স্যার। কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি সবকিছু শুনেনি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নিই। কোথায় বিক্রি করেছিস ওকে তুই? গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস, ফ্ল্যাট নাম্বার 10। অনেক হয়েছে শেঠজি, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো। ভয় পেও না বৌদি, আমরা চলে এসেছি। থ্যাংক ইউ দয়া, তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি। কি মা, তুমিও না? আমি তোমার বৌমার নয়, আমার বৌদির জীবন বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা, পকোড়া আর পরোটা খেতাম কিভাবে আমি? দাদার কথা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না। বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল, কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না।
বস এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি। আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকে শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে। ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল, আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন। স্যার, আমি ওই ফেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার এখন এটা কি করে পসিবল? আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে, নাম, জন্ম। এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌনক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন সঙ্গে তার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল, কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1, 2, 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা, সঙ্গীতা।
সঙ্গীতা। স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার। আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার। তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়। আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা। অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে আরে আরে, তোমার চেহারায় কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই, এই জায়গাতেই। তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তো মরে গেছিলে, তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা, খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন। নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে।